ঝিঝি পোকা ঝিঝি, আপনি কি খুব বিজি? জি 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 জি। কোনো কিছু জোর করে তো চাপিয়ে দিলে হবে না। যে অ্যাপার্টমেন্ট ভিত্তিক লাইব্রেরি হওয়া উচিত। সামনের দিনগুলোতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ খুবই খারাপ। প্রতিটা বাড়িতে বাড়িতে লাইব্রেরিতে করতে হবে। সারাক্ষণই সে ফেসবুকে নানান রকম লেখা পড়তে পারে। আমার প্রথম বই প্রকাশ হলো 2010 সালে। যে আমি আসলে কোন বইগুলো পড়লে আমার লেখালেখির মানটা ভালো হবে, বুদ্ধির ব্যায়াম, এটাতে প্রতিদিন একটা গল্প লিখি এবং এই ছড়া লিখে আমি পত্রিকায় অফিসে গিয়ে ছড়াটা জমা দিয়ে মানে আমরা তখন কৌতুক সংগ্রহ করে লেখা পাঠাতাম। ছড়াকার, শিশু সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক, সম্পাদক, প্রকাশক এবং আদ্যপান্ত একজন বইয়ের মানুষ কাদের বাবু। আজকে আমরা তার মুখোমুখি হয়েছি এবং শুনবো মানে তার লেখালেখি শুরু থেকে এখনকার পথ চলা সব বিষয়ে আমরা আজকে জানবো। আপনার লেখালেখি শুরুর যে গল্পটা, কে উৎসাহ দিয়েছিল আপনাকে লেখালেখিতে? লেখালেখি যখন শুরু করি সময়টা ছিল 1995 সাল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। সে সময় আমাদের রংপুরের আমার বন্ধু নাম হচ্ছে রানা মাহফুজ। রানা মাহফুজ ভাইয়ের মাধ্যমেই আমার লেখালেখির উৎসাহ, কারণ তিনি যখন লেখালেখি করতেন তার লেখা দেখে আমার কাছে মনে হলো যে আমিও লেখালেখি করতে পারি এবং কি লিখতে পারি। সেই চিন্তা থেকে তার সাথে আমার যোগাযোগ করা এবং আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই তার বাড়ি যেহেতু, এবং আমরা বিকেলবেলা আড্ডা দিতাম। আড্ডা দিতে গিয়ে তারপরে আমরা রংপুরের দৈনিক যুগের আলো নামে একটা পত্রিকা, সেই পত্রিকার মধ্য দিয়েই আমার প্রথম লেখা ছাপা হয়। এবং আমি প্রথমে যে মজার বিষয়টি হচ্ছে যে প্রথম যে লেখাটি ছেপেছিল আমার, সেটি ছিল কৌতুক। মানে আমরা তখন কৌতুক সংগ্রহ করে লেখা পাঠাতাম এবং সেগুলো নিজের মতো করে লিখতাম, যে ক্যারেক্টারগুলো চেঞ্জ করে দিয়ে আমরা লিখে নিজেদের নাম সংগ্রহে নাম দিতাম। তো এই যে লেখা মুদ্রিত অক্ষরে লেখা নামটি দেখা, এটার যে একটা আনন্দ ছিল সেটি আসলে অন্যরকম একটি আনন্দ ছিল। 1995 সালের কথা বলছি, আজ থেকে 30 বছর আগের কথা। তো তখন থেকেই আমি মূলত লেখালেখির প্রতি উৎসাহ পাই এবং আমি লেখালেখির একটা পর্যায়ে গিয়ে তখন ছড়া লিখি এবং এই ছড়া লিখে আমি পত্রিকায় অফিসে গিয়ে ছড়াটা জমা দিয়ে আসি এবং এরপর কয়েকদিনের মধ্যেই সেই ছড়াটি আমার দৈনিক যুগের আলোতে ছাপা হয়। এবং এই যে লেখাটা ছাপা হলো তারপর থেকে যে আমার উৎসাহ, তারপর পর্যায়ক্রমে প্রতি প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরে লেখা ছাপা হতো। 95, 96, 97, 98 আমরা কন্টিনিউ লেখাগুলো ছাপা হতো আমাদের। এবং ওই সময় আমাদেরকে রংপুরের এই দৈনিক যুগের আলো পত্রিকার যে বাচ্চাদের পাতা ছিল অঙ্কুর মেলা, সেই অঙ্কুর মেলার মধ্য দিয়ে যেটা আমি প্রস্ফুটিত হয়েছি আমরা যারা ওই সময় লেখালেখি করতাম। সেই সময়ে লেখকরাই মানে বর্তমান সময়ে আমরা যা লেখালেখিতে নিয়মিত আছে তাদের মধ্যে অন্যতম অনেকেই আছে। তো তখন থেকেই আমার মূলত লেখালেখিটা শুরু হয়। তার মানে আপনার একটা দীর্ঘ পথ চলা, সেই কৈশোর থেকে শুরু করে স্কুল জীবন থেকে শুরু করে এখনো এই পথে আছেন। তো এই দীর্ঘ সময়ে আপনার অনেক ধরনের বই প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত মোট কতটি বই আপনার প্রকাশিত হয়েছে এবং সেগুলো সম্পর্কে যদি একটু ধারণা দেন আমাদের। বই প্রকাশের আগে কিছু কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন এই যে ক্লাস 7-এ লেখালেখিটা শুরু করলাম, এরপরে আমি মূলত পাঠ ও পঠন শুরু করি। কারণ আমি তখন তো অনেক কচি, তখন তো যে লেখাগুলো লিখতাম এর মধ্যে প্রচুর ভুল থাকতো, সে সংশোধনগুলো করে দিত। আমরা প্রতিনিয়ত বইগুলো পড়তাম। তো আমার প্রথমে যেটা মনে হলো যে লেখালেখি যেহেতু করতে আসছি, আমার অনেক পড়া দরকার, পড়াশোনা করা দরকার। আমি কি পড়তে পারি? তো পড়তে গিয়ে আমার প্রয়োজন হলো যে আমার পাঠ ও পঠনের জায়গা থেকে আমাকে বেশ কিছু জায়গায় নির্বাচিত কিছু বই পড়ার প্রয়োজন মনে পড়লো, যে আমি আসলে কোন বইগুলো পড়লে আমার লেখালেখির মানটা ভালো হবে এবং আমি লেখালেখিতে ভবিষ্যতে অনেক ভালো করতে পারবো, এই চিন্তা ভাবনাটা জাগলো। তখন আমি মূলত বিশ্ব সাহিত্য কেন্দ্রে যুক্ত হই। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের রংপুর শাখায় সৈয়দ আরিফুল ইসলাম ভাই, উনি আমাদেরকে নানান রকম মোটিভেট করতেন যে তুমি লিখছো, তোমার লেখাগুলো ভালো হচ্ছে, তুমি আরও পড়ো, বিশ্ব সাহিত্যের যে বইগুলো আছে সেই বইগুলো পড়ো। এবং বাংলাদেশের যে বিশ্ব সাহিত্য কেন্দ্র যে বইগুলো আমাদেরকে পড়তে দিত, এটার মধ্য দিয়ে আমার মনন এবং সৃজনশীলতা, মননশীলতা, জ্ঞান এটা বাড়তে থাকে। তো ওই সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্য দিয়ে আমি যখন বই লেখালেখি করি এবং পড়ি, তখন তারপরে দীর্ঘ সময় আমি রংপুর থেকে আমরা কিন্তু জাতীয় পত্রিকায় লেখা শুরু করি। রংপুরের দৈনিক যুগের আলো, দাবানল, দৈনিক পরিবেশ, সাপ্তাহিক অটল, এরকম নানান পত্রিকাতে আমরা লেখালেখি করতেছি। এবং আমরা স্কুল লাইফে এই ক্লাস 7-এই এইটে গিয়েই আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা একটা বিভাগের পাতা পরিচালনা করো। এখন ঢাকায় এসে যেমন
অনেকেই বিভাগ পরিচালনা করে। আমরা বিভাগের ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা পরিচালনা করতাম, বুদ্ধির ব্যায়াম। এটাতে প্রতিদিন একটা গল্প লিখতে হতো, যে প্রতি সপ্তাহে একটা গল্প লিখতাম। এই গল্পগুলো মূলত ছাপা হতো এবং এখান থেকে উত্তর দেওয়া লাগতো। তো এগুলো সারা দেশ থেকে, মানে সারা দেশ বলবো না, রংপুর এবং রংপুরের আশেপাশে জেলাগুলো থেকে সবাই লেখা পাঠাতো। এগুলো আমরা পরিচালনা করতাম। তো ওখান থেকে আমার মূলত বিস্তৃতি হয় এবং লেখালেখি করি, এবং ওখান থেকে আমি ঢাকার পত্রিকাতে লেখালেখি শুরু করি। ঢাকার যতগুলো দৈনিক পত্রিকা ছিল তখন সেগুলোতে লেখা পাঠাই, সাপ্তাহিক পাক্ষিক পত্রিকাতে লেখা পাঠাই। তখন থেকে আমার মূলত লেখালেখির জায়গাটা বিস্তৃত হয়ে থাকে। এবং আমি ঢাকায় যখন চলে আসি, ঢাকায় 2003 সালের নভেম্বর মাসের দিকে চলে আসি, তখন এসে আমার প্রকাশনা জগতের সাথে আমি যুক্ত হই। আমি মূলত মাসিক মদিনা নামে একটা পত্রিকার সাথে যুক্ত হই, চাকরি করি, এবং এরপর আমি সংবাদপত্রের সাথে যুক্ত হই। এই যে দীর্ঘ কথাগুলো বললাম, এটার কারণ হচ্ছে যে আমার লেখালেখি করছি। আমি কিন্তু, যে কোনো মানুষ একজন লেখালেখি করার পরেই সাথে সাথে কিন্তু বই প্রকাশ করতে পারে না। আমি 1995 সালে লেখালেখি শুরু করলাম। আমার প্রথম বই প্রকাশ হলো 2010 সালে এসে। এই যে 15 বছর আমি লেখালেখি করেছি, এই লেখালেখি থেকে বাছাই করে, এখান থেকে গল্প, এখান থেকে ছড়া, এখানে নানান রকম বিষয় ছিল। আমার প্রথম বইটা যেটি বেরোয় সেটা হলো অনুকাব্যের ছড়ার বই, মিষ্টিপ্রেম.com। এটা 2010 সালে আমার প্রকাশিত হয়। তো আমাকে প্রকাশক নিজে থেকেই, তখন যেহেতু সকল দৈনিক পত্রিকায় লেখালেখি করতাম, আমার একটা মোটামুটি পরিচিতি ছিল, যে কারণে প্রকাশক আমাকে বেছে নিয়ে বললো যে আপনি একটা পাণ্ডুলিপি দেন। তখন আমি পাণ্ডুলিপিটা দেওয়ার পরে বইটা ছাপা হলো, এবং ওই বছরেই সকল বই আমার কিন্তু মুদ্রিত শেষ হয়ে গেছে। প্রথম বইটি পাণ্ডুলিপি, প্রথম বইয়ের পাণ্ডুলিপি বললাম যে মিষ্টিপ্রেম.com। আপনি প্রশ্ন করছিলেন যে আমার কতটি বই প্রকাশিত হয়েছে। আমার এ পর্যন্ত 8টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে মৌলিক 5টি বই আর সম্পাদনা বা অন্যান্য বই আছে। 5টি বইয়ের মধ্যে যদি আমি নামগুলো একটু বলে দিতে চাই। প্রথম বইয়ের কথা বললাম আমি, মিষ্টিপ্রেম.com। এর পরের বই আমার গল্পের বই, ভূতের বন্ধু 2। আর একটা বইয়ের নাম হচ্ছে পরিবাগের পরি। দুটি গল্পের বই, একটি ছড়ার বই। পরবর্তীতে 2017 সালে আমার আবার একটি বই আসে, ছড়ার বই। পরবর্তী বইটি হলো, ছড়ার বইয়ের নাম হচ্ছে মেঘ ছুটিতে লাটিম ফোটে। এর পরবর্তীতে আমার একটি বই প্রকাশিত হয়, বইটির নাম হচ্ছে বাংলাদেশের লেখক ডিরেক্টরি। এটির মধ্য দিয়ে আমার সারা বাংলাদেশে মোটামুটি আমার চেনা পরিচিতি, এবং সবাই আমাকে চিনতে থাকেন, যে কারণে আমার লেখকদের সাথে সারা বাংলাদেশে যোগাযোগ হয়, এবং আমি প্রকাশনা জগতে পদার্পণ করি। আমার লেখালেখির জগতে আরও অনেক বই আছে, যেগুলো বই হয়তো পরবর্তীতে আমি কখন কথা বলবো। মোটামুটি এই হলো আমার বইগুলো নিয়ে আমার কথা। আপনি আপনার এই দীর্ঘ সাহিত্য জীবনে নানা ক্ষেত্রে পদচারণা করেছেন, এবং বড়দের জন্য লিখেছেন, ছোটদের জন্য লিখেছেন। এখন বিশেষভাবে আপনার ছড়াকার হিসেবে আপনার খ্যাতি তুলনামূলকভাবে বেশি, একজন প্রতিষ্ঠিত শিশু সাহিত্যিক এবং ছড়াকার হিসেবে। আসলে আপনি কি লিখতে বেশি ভালোবাসেন? আসলে ছড়াকার হিসেবে পরিচিতি দিতেই আমি বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ ছড়া দিয়েই আমার শুরু, এবং আমার জানা মতে বাংলা সাহিত্যের বা পৃথিবীর বেশিরভাগ সাহিত্যেরই প্রথম শুরুটাই হয় মানুষের ছোটোবেলায় ছড়া দিয়ে। এবং এই ছড়াটা আসলে তখন নিটল আনন্দদায়ক বিষয় থাকে, তো যে কারণে ছড়ার মধ্য দিয়ে, অনেকে কবিতার মধ্য দিয়ে লেখা শুরু করে। তো আমি ছড়া সবচেয়ে বেশি পছন্দ করি লিখতে। তারপরে অনেক কবিতাও লিখেছি, গল্প আমি লিখেছি, ছোটদের জন্য গল্প লিখেছি। বড়দের একটি গল্পের পাণ্ডুলিপি আমার রেডি হয়ে আছে দীর্ঘদিন ধরে, এটাও হয়তো প্রকাশিত হবে। তো মূল জায়গাটা আমার ছড়ার ভালো লাগে, এবং ছড়াকার হিসেবেই পরিচিতি দিতেই আমার বেশি পছন্দ করি। আপনি একটা মফস্বল শহর থেকে মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, এবং ঢাকায় দীর্ঘ সময় আছেন। আপনার পেশা জীবন সম্পর্কে একটু যদি বলেন। আমি আমার গ্রামের বাড়ি হলো কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রসুলপুর গ্রামে আমার জন্ম। রসুলপুরটি মূলত ভিতরবন ইউনিয়ন, একটা জমিদার বাড়ি এটা ছিল। সেখানে আমার জমিদার বাড়ির পাশে আমাদের গ্রাম রসুলপুর, সেখানে জন্মগ্রহণ করি। কিন্তু কৈশোরটা আমার বেড়ে ওঠা হলো রংপুরে। এরপর রংপুরে বেড়ে ওঠার পরে আমি আবার ঢাকায় যখন কর্মজীবনের জন্য আসি, শিক্ষা জীবনে আমি মূলত চলে আসি। ইন্টারমিডিয়েটের পরে চলে আসি। তখনই আমি পড়াশোনার পাশাপাশি আমি কর্মজীবনে প্রবেশ করি, এবং আমি কর্মজীবনের শুরুতে আমি মাসিক মদিনায় প্রথম দিকে জব করি। মাসিক মদিনায় জব করার পরে আমি চলে আসি 19 কুড়ি নামে একটা পত্রিকা। সেই পত্রিকাটাতে ছিল আব্দুল লতিফ অপূর্ব নামে একজন, তার পত্রিকা। ওখানে আমি পার্ট টাইম হিসেবে কিছুদিন কাজ করি, এবং এর সাথে সাথেই আমার খবরের অন্তরালে নামে একটা পত্রিকাতে জয়েন করি।
খবরের অঞ্চলে পত্রিকাতে জয়েন করার পাশাপাশি আমি তখনই আনন্দ আলোতে জয়েন করে ফেলি এবং আনন্দ আলোতে জয়েন করতে গিয়েই আমি মূলত ইত্তেফাকের ফিচার একটা পাতা নাম হচ্ছে তরুণ কণ্ঠ, এই তরুণ কণ্ঠ পাতাটির সাথে যুক্ত হই। মানে একই সঙ্গে কয়েকটি পত্রিকাতে আমি কাজ করি এবং একটাতে কন্ট্রিবিউটিং, দুটাতে জব করা এবং এই আনন্দ আলো, খবরের অন্তরালে, তারপর ইত্তেফাকের ফিচার পাতার একটা দায়িত্বে তখন প্রচুর লেখালেখি করতে হতো আমাকে। এই লেখালেখির সূত্র ধরেই আমার মূলত সকল লেখকের সাথে আরও বিস্তৃতি বাড়তে থাকে। আমি সবার সাথে যোগাযোগ করি এবং আমি বাংলাদেশে যত লেখক, কবি, সাহিত্যিক এদের সাথে যোগাযোগটা হয়। তো আনন্দ আলোতে দীর্ঘ সময় জব করার 5 বছর জব করার পরে আমি গিয়ে ইত্তেফাকে আবার জয়েন করি। ইত্তেফাকে ফিচার পাতায় জয়েন করি। ইত্তেফাক ফিচার পাতা জয়েন করতে করতেই কাজ করতে করতেই একটা সময় আমি ঠিকানা নামে একটা পত্রিকা, যখন যেটা আমেরিকা থেকে দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়, সেই ঠিকানাতে আমি কিছুদিন কাজ করার পরে অর্থনীতি নামে একটা পত্রিকা, অর্থনীতি প্রতিদিন, একটা জাতীয় দৈনিক, এটা বাংলা ভিশনের ফিনান্সের পত্রিকাটা হতো, বাংলা ভিশনের গ্রুপের ফিনান্সের পত্রিকাটা হতো, এই পত্রিকাতে জয়েন করি। এখানে শুরু থেকে কাজ করার পর আমি কিছুদিন কর্মবিরতি থাকি, সেটা হচ্ছে যে জবের দিক থেকে আমি একটি ফ্যাশন হাউস দিই। ফ্যাশন হাউস দেওয়ার পাশাপাশি আমি তখন কিছুদিন করার পরেই আমি সেই বই নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হই। ফাঁকে একটু বলে রাখি, মাঝখানে 2-1টি জায়গায় আমি কিন্তু ভুলে গেছি। সেটা হচ্ছে যে পর্যটন বিচিত্রা নামে একটি ম্যাগাজিন ছিল, সেই ম্যাগাজিনটির আমি সহযোগী সম্পাদক হিসেবে বেশ কয়েকটি সংখ্যা প্রকাশ করি এবং এরপরে বৈচিত্র্য নামে একটা সাপ্তাহিক পত্রিকা, সেখানেও আমি প্রধান প্রতিবেদক হিসেবে বেশ কিছুদিন কাজ করি। তো এগুলো কাজ করতে গিয়ে আমি বলছিলাম যে অর্থনীতি প্রতিদিনের পরে সেই বইয়ের পরে বাংলা মেইল, এসব অনেক কর্মক্ষেত্রে আমি যুক্ত থাকার পরে আমার একটা সময় মনে হলো যে সংবাদপত্রের সাথে তো অনেক দিন আমি যুক্ত থাকলাম, প্রায় 1 যুগেরও বেশি সময় যুক্ত থাকলাম। আমার নিজের কোনো একটা কর্মপরিধি, নিজের জায়গা একটা তৈরি করা দরকার, নিজস্ব একটা প্রতিষ্ঠান তৈরি করা দরকার। সেই প্রতিষ্ঠান থেকে তৈরি করার চিন্তা থেকেই আমি মূলত পরবর্তীতে আমি প্রকাশনা জগতে যুক্ত হই। আপনি দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন, জাতীয় গণমাধ্যমগুলোতে কাজ করেছেন, পত্রিকা সম্পাদনা করেন, এখন লিটল ম্যাক সম্পাদনা করেন, সংগঠন করেন এবং প্রকাশনায়ও আপনি যুক্ত হয়েছেন বললেন। আর কি কাজের সঙ্গে আপনি যুক্ত এবং প্রকাশনা সম্পর্কে যদি আরেকটু বলেন যে আসলে এখন কি ধরনের কাজ করছেন মূলত? আমি যে লেখালেখির সাথে যুক্ত থাকার কারণেই আমার মূলত লেখালেখি এবং বই সম্পর্কিত কাজের সাথে বেশি আমি যুক্ত থাকি। এর মধ্যে আমি যেমন বলছিলাম যে আমি পত্রিকায় জব করতাম, পাশাপাশি আমি লিটল ম্যাগাজিন করতাম, ছড়ার এক লিটল ম্যাগাজিন, ছড়া আনন্দ নাম, এটাতে আমি যুক্ত ছিলাম। ছড়া আনন্দ আমি নিজে প্রকাশ করি 2011 সাল থেকে এবং ছড়া আনন্দ প্রকাশ হচ্ছে অনিয়মিতভাবে, প্রকাশ হচ্ছে এখন পর্যন্ত। বেশ কয়েকটি সংখ্যা এখানে প্রকাশ হয়েছে, রংপুরের বিষয়ভিত্তিক ছড়া, অন্যান্য বিষয় নিয়ে, জগুল হায়দারের জন্মদিনকে কেন্দ্র করে একটি ছড়ার সংকলন। এর পাশাপাশি আমি বাবুই নামে একটি ম্যাগাজিন প্রকাশ করছি। এরও আগে আমি টিন নামে একটা ম্যাগাজিন প্রকাশ করে এসেছি। এই যে এগুলো প্রকাশ করছি, এগুলো প্রকাশের সূত্র ধরেই আমি মূলত প্রকাশনা জগতে যুক্ত হই। প্রকাশনা জগতে যুক্ত হওয়ার আগে থেকে আমার একটি আন্দোলন ছিল, সেই আন্দোলনটি আমি মানুষকে বই পড়ানোর জন্য নানানভাবে উদ্বুদ্ধ করতাম। এই যে বই পড়ানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, এখান থেকেই মূলত আমার মনে হলো যে শিশু কিশোরদের জন্য আমি বই পড়ার যে আন্দোলন, সেটা একটু যুক্ত হব। তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে স্কুলে বেশ কিছু স্কুলে আমি বই মেলার আয়োজন করলাম। সেটা হচ্ছে যে বাবুই যেহেতু প্রকাশনা, আর এককভাবে প্রকাশনা নিয়ে কিন্তু কোনো জায়গায় বই মেলা করাটা কঠিন। সো আমি একটা সংঘবদ্ধভাবে আমি কয়েকটা প্রকাশনীকে নিয়ে বই পড়ানোর ব্যাপারে আগ্রহী প্রকাশ করার জন্য বিভিন্ন জেলায় বই স্কুলে বই মেলার আয়োজন করলাম। এটি শুধু যে বই বিক্রি তা নয়, একটা স্কুলে যে বই মেলা হচ্ছে, এটার মধ্য দিয়ে শিশু কিশোররা যে আনন্দ পায়, তারা তাদের স্কুলের মধ্যে যে একটা মেলা পেয়ে যাচ্ছে, অনেক বই পাচ্ছে, কয়েক হাজার বই যেখানে চলে যাচ্ছে, এই বইগুলো থেকে তাদের আনন্দের খোরাক পেয়ে যাচ্ছে। যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম বা মোবাইল আসার পরে মোবাইলের প্রতি আসক্তি মানুষের বাড়া শুরু হচ্ছিল, বাচ্চাদেরকে সেই মোবাইলের আসক্তি থেকে দূরে রাখার জন্যই মূলত আমাদের এই আন্দোলনটা, শিশু কিশোরদেরকে বই পড়ার মুখে আন্দোলন করা। তো এই আন্দোলনটার সাথে আমি যুক্ত থাকার কারণেই আমি মূলত বই পড়ার আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়ি। প্রকাশনায় আপনি বড়দের জন্য প্রকাশ করেন, আবার মূলত আপনার যে
দুটো প্রকাশনা প্রতিষ্ঠান আপনার রয়েছে, এর মধ্যে একটি বড়দের একটি ছোটদের, কিন্তু ছোটদের যেটা সেটাই আপনি বেশি আগ্রহী, এবং শিশু কিশোরদের বই প্রকাশে আপনার মনোযোগ বেশি। এই শিশু কিশোরদের বই প্রকাশের ক্ষেত্রে আপনি কেন বেশি মনোযোগ দিচ্ছেন, কেন এটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন? প্রথমত হচ্ছে যে যেহেতু আমি একজন শিশু সাহিত্যিক, আমার ভালো লাগার বেশিরভাগ জুড়েই আছে শিশু মনস্তত্ত্ব, শিশুদের বিষয়। তাই আমি শিশুদের বিষয় নিয়ে মূলত প্রকাশনা শুরু করি। তো প্রকাশনা শুরু করার দিকেই আমি বেশ কিছুদিন আমি গবেষণা করেছিলাম যে প্রকাশনা যখন আসবো, 1.5 বছর আমি শুধু প্রকাশনা অন্যান্য প্রতিষ্ঠানগুলো, বড়দের কীরকম, ছোটদের কীরকম, বড়রা কীরকম বই করে, ছোটরা কীরকম বই করে, আমার কাছে মনে হয়েছে যখন আমি শুরু করি তখন শিশু কিশোরদের উপযোগী প্রকাশনা প্রতিষ্ঠান অনেক কম এবং নির্ভুল প্রকাশনা বা সুখপাঠ্য প্রকাশনা খুবই কম। তাই আমি ছোটদের জন্য প্রকাশনা শুরু করি এবং আমার কাছে মনে হয়েছে যে ছোটদের জন্য প্রকাশনা করলে, ছোটদেরকে যদি ছোটবেলা থেকেই বইমুখী না করা যায়, তাহলে সামনের দিনগুলোতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ খুবই খারাপ এবং আমাদের যে বই পাঠ, সেই পাঠ থেকে যে আউট বইয়ের পড়ার প্রতি যে একটা আগ্রহ, সেখান থেকে বিমুখ হয়ে যাবে, সবাই হলো মোবাইলের দিকে ধাবিত হবে। তাই আমি মূলত আমরা ওই যে আন্দোলন বলছিলাম কিছুক্ষণ আগে, সে আন্দোলনের একটা অংশ হিসেবেও শিশু কিশোরদের প্রকাশনাকে আমি যুক্ত হই। আপনার প্রকাশনা থেকে এখন পর্যন্ত মোট কতটি বই প্রকাশ করেছেন? কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের নাম যদি বলেন, এবং কোন টাইপের বই আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রকাশের ক্ষেত্রে? বাবুই থেকে মানে 250-র উপর বই প্রকাশিত হয়েছে পর্যন্ত। এর মধ্যে আসলে আমি বলেছিলাম যে শিশু কিশোরদের বই প্রকাশ করতে বেশি পছন্দ করি। তারপরেও বেশ কিছু জেনার আছে, সেগুলো হলো আপনার জনরা আছে। সেই জনরাগুলোর মধ্যে আমাদের এখানে ভূতের বই প্রচুর বিক্রি হয়, আমাদের এখানে গোয়েন্দা কাহিনী বই বিক্রি হয় প্রচুর। এই বইগুলোর মধ্যে বেশ কিছু বই আমাদের বেশ শীর্ষ তালিকায় আছে, যেমন মগজ ধোলাই নামে একটি বই আছে, আমাদের বিক্রির শীর্ষ তালিকায়। ভুতুরের ট্রেন নামে একটি বই আছে, সেটা আমাদের শীর্ষ তালিকায় আছে বিক্রির। পরীর সাথে দেশ ঘুরি, এই বইটি শীর্ষ তালিকায় আছে। তারপরে হচ্ছে গল্পগুলো ভূতের, আহসান হাবিবের, এই বইটির শীর্ষ তালিকায় আছে। ভূত ভয়ঙ্কর, আমি হব সেরা, কুটকুটি হলুদ ধানের গল্প, রহস্যঘেরা রেন ফরেস্ট, এরকম বেশ কিছু বই আছে যেগুলো আসলে আমাদের শীর্ষ তালিকায় প্রচুর বিক্রি হয়। এবং বইমেলায় বেশ কিছু বই আছে যেগুলো হচ্ছে এডিশন আনতে হয় প্রায় সময়। তো এগুলো বই আমরা প্রকাশ করি। তবে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে সবসময় যে পাঠকের চাহিদাকেই আমরা গুরুত্ব দিই তা না। পাঠকের চাহিদার পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলে থাকি, সেটা হচ্ছে যে পাঠক রুচি তৈরি করা, মানে পাঠক যেন একটা রুচি সম্মত বই পড়ে, সেরকম রুচি তৈরি করার জন্য আমরা কিছু সাজেশনমূলক বই করি, যেগুলো আমরা আমাদের মতো করে করি, যাতে পাঠকদেরকে এরকম সাজেস্ট করি যে আপনারা সন্তানদেরকে এই বইগুলো পড়ান, যে বইগুলো পড়লে মেধা বিকশিত হবে, মনন বিকশিত হবে, একই সাথে সৃজনশীলতার দিকেও তারা উদ্বুদ্ধ হবে। তো এই বইগুলোতে আমরা গুরুত্ব দিয়ে থাকি। বাংলাদেশে এখন অনেকদিন ধরে আপনি প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন, এখন কোন ধরনের বই এর বাজার বেশি, মানে কাটতি বেশি দেখছেন? সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় মূলত। কখনো এটাই দেখা যায় যে সায়েন্স ফিকশনের প্রতি আগ্রহ থাকে পাঠকের, কখনো ভূতের প্রতি আগ্রহ থাকে, কখনো মোটিভেশনের প্রতি আগ্রহ থাকে, কখনো ইসলামিক বইয়ের প্রতি আগ্রহ থাকে। মানে গত কয়েক বছর থেকে যেটা দেখা যাচ্ছে, মোটিভেশনাল এবং হচ্ছে ইসলামিক, এই বিষয়ের বইগুলো বেশি বাজারে বই বিক্রি হচ্ছে। দুটির মানে যদিও বাবুই থেকে আমরা এই টাইপের বই এখনো করিনি, কারণ হচ্ছে যে মানে ট্রেন্ডের সঙ্গে সবসময় যে সব একই টাইপের বই করতে হবে, সবাই যদি একই বই করে তাহলে তো ভিন্নধর্মী বই করবে কায়। তা আমরা এরকম ভিন্নধর্মী বই করছি। পাশাপাশি আমরা বললাম যে আমরা রুচি তৈরি করতে চাই, যে গদ্যলিকা প্রবাহে আমরা আসলে গা ভাসাতে চাই না, আমরা চাই যে নতুন রুচির পাঠক তৈরি হোক। বই নিয়ে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে কাজ করেন, সেক্ষেত্রে পাঠকের মনস্তত্ত্বর বিষয়টিও আপনার অনেক অভিজ্ঞতার মধ্যে আছে হয়তোবা। পাঠক এখন কিন্তু বই পড়ার প্রতি আগের থেকে বিমুখ হচ্ছে। একসময় যেরকম ঘরের ভিতরে বই পড়াটা তাগাদা থাকতো, সেই তাগাদাটা কিন্তু কমে যাচ্ছে বলে মনে হয়। মানে ছাপা বই কিনে পড়া, এই পাঠক বিমুখ কেন? বই পড়ার ক্ষেত্রে পাঠকদের এই মানে তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণটা কি? এক্ষেত্রে আসলে একটি কথা বলবো, সেটা যে বই মানুষ হয়তো সরাসরি যে হাতে নিয়ে বই পড়ার, এইটার ট্রান্সফরমেশন বা আসলে হয়েছে একটা,
সেটা হচ্ছে যে মানুষ হাতে মানে ছাপানো অক্ষরের বইয়ের চেয়ে এখন মোবাইলে একটা বই আছে তার কাছে, কিন্তু সারাক্ষণই সে ফেসবুকে নানান রকম লেখা পড়তে পারে, সে ইউটিউবে অনেক রকম ভিডিও শুনতে পারে, এবং মাধ্যম চেঞ্জ হয়ে গেছে। যারা আগ্রহী তারা কিন্তু বই পড়ছে ফেসবুকের মধ্য দিয়ে, ইউটিউবের মধ্যে দিয়ে, ওয়েবসাইটের মধ্য দিয়ে, এবং কিছু কিছু পাঠক তারা মুদ্রিত বই পড়ছে। দুই রকম পাঠকই আছে। আমরা হয়তো সময়ের কারণে এটা আমরা দেখতে পাচ্ছি যে মুদ্রিত বইয়ের বিক্রি পরিমাণ কমে যাচ্ছে। তবে এটাও আসার কথা যে আমাদের যতগুলো প্রকাশনা প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে, তার চেয়ে কিন্তু প্রকাশনা প্রতিষ্ঠানের পরিমাণ অনেক বেড়েছে, এবং আমার কাছে মনে হয় যে পাঠক শ্রেণীও অনেক বেড়েছে। পাঠক আগের চেয়ে অনেক বেশি বই পড়ে, তবে প্রকাশনা বেশি, এবং তুলনামূলক ভাগ হয়ে গেছে অনেক বই। যে একটা শ্রেণী ইসলামী বই পড়ে, একটা শ্রেণী মোটিভেশনাল বই পড়ে, এখন মানে ফিকশন বই যেটাকে উপন্যাস কিংবা গোয়েন্দা অথবা নানান রকম সামাজিক উপন্যাস, এগুলোর প্রতি আগ্রহ অনেকটা কমে গেছে। কারণ এইটা তারা মুভি আকারে, সিনেমা মানে নাটক আকারে অনেকে দেখতে পায়, যে কারণে এটার প্রতি মানুষের অনেকটা আগ্রহ কমেছে। তবে একটা জিনিস ঠিক, এটা মানতে হবে, সেটা হচ্ছে যে হয়তো কয়েক জেনারেশন পরে আবার চেঞ্জ হয়ে যাবে, আবার পাঠক অবশ্যই মুদ্রিত বইয়ের দিকে বাধ্য হবে, কারণ চোখের যেটা আরাম সেটা মুদ্রিত বইয়ের মতো আর বিকল্প কিছু নেই। আমাদের শিশু কিশোরদের, সন্তানদের বইমুখী করতে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? কি পদক্ষেপ জরুরি এই মুহূর্তে, রাষ্ট্রীয় পর্যায়ে কিংবা ব্যক্তিগতভাবে আপনারা যারা সংগঠন করেন আপনাদের পর্যায় থেকে? মানে কোনো কিছু জোর করে তো চাপিয়ে দিলে হবে না। শিশুরা যেহেতু মানে অনুকরণ প্রিয়, বা শিশুরা যেহেতু নতুন কিছু দেখলে ভাল লাগে তাদের কাছে, হয়তো আমাদের মাধ্যমটা এমনভাবে করা উচিত যেগুলো হচ্ছে যে ওদেরকে জোর করে কোনো বই পড়াতে চাইলে কিন্তু ওরা পড়তে চায় না। ওদের মন উপযোগী, ওরা যে পছন্দ করে, ওদের ট্রেন্ড যেগুলো পছন্দ করে, সেই উপযোগী যদি ওদেরকে আমরা কিছু পাঠ্য তালিকায় তাদের বই দিতে পারি, মূল বইয়ের বা স্কুলের পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা অন্তর্ভুক্ত করতে পারি যে আউট বই তোমাদের একটু করে পড়তে হবে, তাহলে তোমাদের এখান থেকে 5 মার্ক 10 মার্ক করে পাবা, এবং এটা যারা পাবে তাদেরকে রেজাল্টটা দেখতে ভালো হবে, তখন কিন্তু আউট বইয়ের প্রতি তারা আকৃষ্ট হবে। আউট বই পড়ার কারণটা হচ্ছে আসলে তারা এখন থেকে এই বয়স থেকেই মানে সৃজনশীলতা বিকশিত করতে পারবে। পাঠ্য বই যেটা হয় কি, যে তারা আসলে পাঠ্য বইয়ে পড়তে বাধ্য হয়, এখানে উগড়ে দেওয়া, মুখস্থ করে গিয়ে উগড়ে দেওয়ার ব্যাপারটা থাকে, কিন্তু আউট বইয়ে কিন্তু সেটা থাকে না। আউট বইয়ের মধ্য দিয়ে নতুন কিছু শেখা, এবং এইটা যদি আমরা পাঠকদেরকে, বাচ্চাদেরকে এখন থেকে করতে পারি, ছোটোবেলা থেকেই করতে পারি, ছোটো থেকে স্কুলে লাইব্রেরি করতে হবে, প্রতিটা বাড়িতে লাইব্রেরিতে করতে হবে। আরেকটি কথা বলে রাখতে চাই, সেগুলো যে আমরা চাই যে এখন যেহেতু ঢাকায় অনেক অ্যাপার্টমেন্ট হয়েছে, অ্যাপার্টমেন্ট ভিত্তিক লাইব্রেরি হওয়া উচিত, প্রতিটা বিল্ডিংয়ে একটা করে লাইব্রেরি হওয়া উচিত। এটা থাকলে বই পড়ার প্রতি আগ্রহী হবে বাচ্চারা। তাদেরকে আসলে অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে বই দিতে পারি না, বই না দিয়েই আমরা বলি যে তারা বই পড়ে না। তাদেরকে বই দিয়ে দেখলে আসলে দেখা যাবে যে তারা প্রচুর বই পড়তে পছন্দ করে। আপনি বলছিলেন যে বই পড়া আন্দোলনের সঙ্গে আপনি যুক্ত দীর্ঘদিন ধরে, কোথা থেকে পান, মানে উৎসাহটা আপনি কিভাবে পেলেন? বই পড়া আন্দোলনকে কেন আপনি জরুরি মনে করছেন এবং কেন এই আন্দোলনটাকে আপনি এগিয়ে নিচ্ছেন? বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল আবু সাইদ স্যার মূলত যখন থেকে বই পড়ার আন্দোলনটা করেন, আমরা কিন্তু ওই বই পড়ার প্রতি, বই পড়েই আমরা বুঝেছি যে আসলে মানসিক বিকাশ বা কিভাবে হয়, কিভাবে ঘটে। তো একটা শিশুর জন্য আসলে যদি মানসিক বিকাশ ঘটার প্রয়োজন হয়, উনি একাই কিন্তু পারবেন না সব কিছু করতে, উনি সব জায়গায় সব বাসায় পৌঁছতে পারবেন না। তো আমরা প্রতিটা মানুষ যদি, যারা সচেতন, প্রতিটা মানুষ যদি নিজের উদ্যোগ থেকে, নিজে থেকে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে যদি বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা, আমাদের সন্তানরা কিন্তু ভবিষ্যতে অনেক বিকশিত হবে এবং তারা মেধাবী মনন বিকাশ ঘটবে। তো আমার মূলত কথা হচ্ছে যে আমি যেহেতু শিশুদের নিয়ে কাজ করি, তো আমি এই জন্যেই এই উৎসাহটা বোধ করি। আর যেহেতু আমি শিশুদের নিয়ে লিখি, তো শিশুদের নিয়ে পড়ি, শিশু মনস্তত্ত্ব বুঝি, যে কারণে আমার মনে হয় যে শিশুদেরকে এই বই পড়ার প্রতি আগ্রহী করা উচিত। আমরা জানি যে আপনি ভ্রমণ করতে খুবই ভালোবাসেন। ভ্রমণে কোন বিষয়কে গুরুত্ব দেন এবং বাংলাদেশের জন্য মানে ভ্রমণ কতটা আদর্শ বাংলাদেশের প্রেক্ষাপটে? আমি বই পড়ার পাশাপাশি আমি আসলে দেশ ঘুরতে পছন্দ করি। যেহেতু আমার বাংলাদেশই ঘোরা শেষ হয়নি এখন পর্যন্ত, আমি প্রায় 54টা জেলার মতো আমি ঘুরে আসছি, অনেকগুলো উপজেলাতে আমি ঘুরেছি।
তো আমার আমার হলো প্রথম কথা চিন্তা আছে যে 64টা জেলা আমি শেষ করে তারপর দেশের বাইরে আমি ঘুরতে যাব। তো বাংলাদেশের যে জায়গাগুলোতে আমি ঘুরতে গিয়েছি এখানে গিয়ে আমার দেখা হয়েছে যে অনেক জায়গায় পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা নেই, যে মানুষ একজন ভ্রমণ করবে, ভ্রমণের জন্য তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বা যেখানে যে জায়গাগুলোতে ব্যবস্থা আছে সেখানেও অনেক উচ্চ মূল্য। আমরা অনেক আমাদের বন্ধু বান্ধব বা অনেকের কাছে জেনে থাকি যে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের জন্য নানান রকম ভর্তুকি দেওয়া হয়ে থাকে। তো বাংলাদেশ সরকার যদি এই জায়গাগুলোতে ভর্তুকি দিতে না পারে, অন্তত পরিবেশটা ঠিক রাখতে পারে, যেমন ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যদি নিরাপত্তা এবং আধুনিকায়নের উদ্যোগ নিতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ থেকে মানে অনেক বেশি আয় করা সম্ভব ট্যুরিস্ট জায়গা থেকে। যেহেতু ট্যুর অপারেটরগুলো আছে, পাশাপাশি ট্যুরিস্ট স্পটও আমাদের অনেক ন্যাচারাল অনেক জায়গা আছে। বাংলাদেশে কিন্তু ন্যাচারাল জায়গার অভাব নেই। এই ন্যাচারাল জায়গাগুলো থেকে কিন্তু আমরা যেমন শুধুই কক্সবাজার যাই বা সেন্ট মার্টিন যাই, কিন্তু এর বাইরেও তো আমাদের উত্তরবঙ্গের অনেক জায়গা আছে, মানে দক্ষিণবঙ্গের অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে ট্যুরিস্ট স্পট হিসেবে আসলে গড়ে উঠতে পারে, সরকারের উদ্যোগ নিতে পারে, যেগুলো ন্যাচারাল অনেক জায়গা আছে। তো যেমন আমরা এই উদ্যোগগুলো নিলে তাহলে আমার মনে হয় যে আমরা যে মনে করছি যে দেশের উন্নয়ন সম্ভব, দেশের উন্নয়নও এটার জন্য অনেক অনেক কার্যকর হবে। আপনার জন্মদিন গেল কয়েক মাস আগে এবং সেই জন্মদিন উপলক্ষে একটা সংকলন প্রকাশিত হয়েছে, এবং কর্মসৃজনে ভালোবাসায় কাদের বাবুর 40, এবং অনেক খ্যাতনামা ব্যক্তিবর্গ এতে লিখেছেন। এই সম্পর্কে যদি কিছু বলতেন। মানে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু এই ক্ষুদ্র মানুষ হিসেবে 40 বছরে আমি যে জীবনে আমাকে বিভিন্ন জন যেভাবে দেখেছে, যে আমি লেখালেখি শুরু করলাম কিভাবে, আমি এই যে কর্মজীবনে আসলাম কিভাবে, আমার বন্ধুরা আমাকে কীভাবে দেখে, আমার মানে সিনিয়র অগ্রজরা আমাকে কীভাবে দেখে, তারা সবাই মানে আমাকে কিভাবে মূল্যায়ন করে, সেই মূল্যায়নটা 40 যেহেতু একটা সিগনিফিক্যান্ট বয়স মানুষের জন্য, তো এই বয়সের আগে আগে আমাদের কয়েকজন বন্ধু বলল, মানে অল্প সময় মাত্র 20 দিনের নোটিশে তারা সিদ্ধান্ত নিল যে জানুয়ারি মাসের 1 তারিখে 2024 সালের যে আমার জন্মদিন উপলক্ষে 40 বছর উপলক্ষে একটি সংকলন করবে। সেই সংকলনে এত অল্প সময়ে তারা নিজেরাই যোগাযোগ করে বেশ কিছু লেখা সংগ্রহ করলো। এখানে প্রায় 140 জন আমাকে নিয়ে 140 জন লেখক এখানে লিখেছেন। তারা আসলে আমি যদি যোগাযোগ করতাম অনেকের সঙ্গে, সাধারণত যার বিষয় নিয়ে লেখা হয় তাকেই মূলত তারাই সাধারণত যোগাযোগ করে, বেশিরভাগ ক্ষেত্রে যোগাযোগ করলে সেক্ষেত্রে অনেক বেশি সাড়া পাওয়া যায়। আমাকে এইটা যারা লেখা চেয়ে নিয়েছেন, এর বাইরে অনেক লেখক, অনেক বন্ধু বান্ধব তারা বলেছেন যে আপনি আমাকে জানালেন না কেন, তুমি আমাকে বললে না কেন, কয়েকটা দিন তোমাকে লিখতাম আমি। এই যে মানুষগুলো বলেছে, এটা আমার এত ভালো লেগেছে, এবং অনেক লেখা আমরা ছাপতেও পারিনি যে সময়ের সংক্ষিপ্ততার কারণে, কারণ মাত্র 20 দিনের মধ্যে এই সংকলনটা হয়েছে। আমি খুবই আপ্লুত যে আমার মতন ক্ষুদ্র একজন মানুষকে নিয়ে এরকম একটি সংকলন হয়েছে। অনেকেই সংকলনটি প্রকাশ হওয়ার পরে অনেকেই সংগ্রহ করার জন্য টাকা দিতে চেয়েছেন, যদিও এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে টাকা দিয়ে সংগ্রহ করবে। আমাকে নিয়ে তিনি লিখেছেন, তিনি হয়তো এটা মানে পেতে পারেন বিনামূল্যে, তো সৌজন্য সংখ্যা যারা অনেকে পাননি তারাই হয়তো অনেকে যোগাযোগ করতে পারেন, তারাও হয়তো এই সংকলনটি নিতে পারেন। বাংলাদেশের একজন ছড়াকার হিসাবে আপনার খ্যাতি অনেক বিস্তৃত। আপনার নিজের কণ্ঠে আপনার পছন্দের কিছু ছড়া যদি দর্শকদের জন্য এখন আপনি নিজে আবৃত্তি করতেন। আমি খুব ভালো আবৃত্তি করতে পারি না, তারপর পড়ার চেষ্টা করছি। আসলে আমার ছড়ার বই মেঘ ছুটতে লাটিম ফোটে, এই বইটি থেকে আমি পড়ার চেষ্টা করছি। আমার একটি ছড়ার নাম হচ্ছে 3টা পাখি। একটা বাবুই, একটা চড়ুই, একটা দোয়েল খেলছিল, খেলতে খেলতে তারা সবাই রঙিন পাখা মেলছিল। রঙিন পাখা মেলতে মেলতে এদিক ওদিক উড়ছিল, উঠতে 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 পাহাড় সাগর ঘুরছিল। ঘুরতে 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 রোদে তারা পুড়ছিল, তবু তাদের মনের মাঝে আহ কি দারুণ সুর ছিল। গাছের ছায়া খুঁজতে খুঁজতে তারা সবাই চুরছিল, গাছের ছায়া না পেয়ে তাই সারাটা দিন ঘুরছিল। 3টা পাখির বাড়ি ও ঘর অনেক অনেক দূর ছিল। আরেকটি ছড়া আমি পড়তে চাই, যেটি আসলে আমার খুবই প্রিয় একটি ছড়া।
সেই প্রিয় ছড়াটি হচ্ছে ঝিঝি পোকা। মূলত এই ঝিঝি পোকা ছড়াটির ছড়ার নাম হচ্ছে বিজি পোকা। আমার ছড়ার নাম বিজি পোকা। ঝিঝি পোকা ঝিঝি, আপনি কি খুব বিজি? জিজি জিজি জিজি, আমি ভীষণ বিজি। জনাব ঝিঝি, জানতে পারি এত কেন বিজি? কারণটা খুব ইজি। কি জি? ইজি ইজি ইজি, জিজি জিজি জিজি, আমিও ভাই ভীষণ রকম বিজি। আমারও ভাই যেতে হবে একটুখানি পিজি। মানে এই দুইজন ঝিঝি পোকার সাথে কথোপকথন চলছে এবং বলছে যে সে আসলে অনেক বিজি, সেই কারণ তাকে পিজি হাসপাতালে যেতে হবে। তো এইরকম একটি মানে মজার ছড়া। এই ছড়াটি আমার অনেকেই পছন্দ করে থাকেন। তো আরও অনেক রকম ছড়া আছে, সব ছড়া আসলে পড়ার মানে সময়ও হবে না নিশ্চয়ই। তো আমার আসলে বেশ কিছু ছড়ার পাশাপাশি গল্প আছে, সেই গল্পগুলো নিয়ে অন্য কোনো সময় হয়তো কথা হবে। আপনার সঙ্গে দীর্ঘ আলাপচারিতা হলো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনার লেখা নতুন কোনো বই আসছে কিনা, এখন কি করছেন লেখালেখির ক্ষেত্রে, সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আমার লেখালেখির ক্ষেত্রে দীর্ঘ সময় একটা বিরতিই ছিল বলা যায়, প্রায় বেশ কয়েক বছর। আসলে আমি যেহেতু প্রকাশনার সাথে যুক্ত হওয়ার পরে অনেক মানুষের লেখা পড়তে এবং সম্পাদনা করতে আমার বেশ সময় চলে যায় এবং লেখক সত্তা অনেকটা মরে যায়। এবং যারা প্রকাশনা জগতে আসছে অনেকেরই এরকম হয়েছে। প্রকাশনা বলতে যে শুধু প্রকাশনা প্রতিষ্ঠান তা না, প্রকাশনা পত্রিকা যারা সম্পাদনা করে তাদের লেখালেখি অনেকটাই মরে যায়। তা আমারও এরকম হয়েছিল। তবে আমি নতুন করে আসার কথা বলছি, যে নতুন করে আমি লেখালেখি শুরু করেছি। বেশ কয়েকটি বিষয়ভিত্তিক বই আসবে সামনে, তার মধ্যে ক্যারিয়ারের উপর, বিভিন্ন সাবজেক্টের উপর, সাবজেক্ট নির্ভর। এবং আমার একটি গল্পের বই, বড়দের গল্পের বই, হঠাৎ বনলতা সেন, এই বইটি খুব শীঘ্রই হয়তো চলে আসবে। আর আমার আগের যে বইগুলো ছিল সেই বইগুলো আসলে প্রকাশকদের কাছে কারো কাছেই নেই। এই বইগুলো পুনর্মুদ্রণ হবে এবং নতুন যে বইটি কথা কয়েকটি বললাম, কয়েকটি বিষয়ভিত্তিক বই আমার সামনে আসবে। এই বিষয়গুলো ক্যারিয়ার নিয়ে এবং এই বইগুলো নানান বিষয় নিয়ে আসলে বইগুলো আসবে সামনে। আমি সকল দর্শক এবং শ্রোতাদেরকে বলবো যে যারা এই সাক্ষাৎকারটি দেখেছেন মনোযোগ দিয়ে, তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, আসুন আমরা বইমুখী হই। সে বই হতে পারে মুদ্রিত বই, সে বই হতে পারে ডিজিটাল বই, সে বই হতে পারে যে কোনো মাধ্যমের বই এবং অডিও বই। মানে এখন যেহেতু অনেক মাধ্যমে বই পড়া যায়, বই পড়ি এবং নিজে আলোকিত হই, সেই আলোয় আমাদের সমাজকে আলো ছড়াই এবং আমাদের সন্তানদেরকে, প্রত্যেকটি সন্তানকে বইমুখী করি। কারণ বই না থাকলে জগৎটাই মিছে। কারণ একটি মানুষ বইয়ের মধ্যে যে আনন্দ পায়, সে আনন্দ আসলে অন্য কোনো মাধ্যমেই পাওয়া সম্ভব না। কারণ এই বই পাঠের মধ্য দিয়ে নিজের স্বপ্ন এবং কল্পনার জগৎটাকে বিস্তৃত করা যায়, নিজে একটা কল্পনা দেখা যায়, নিজে একটা মানে ছবি আঁকা যায়, লেখার মধ্য দিয়ে, লেখা পড়ার মধ্যে ছবি আঁকা যায়। তাই আসুন আমরা বই পড়ি, বই নিয়েই বাঁচি, বইয়ের সাথে থাকি। সেই সঙ্গে বিডি আউটলুককে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বিডি আউটলুকের সঙ্গেই থাকবেন।